এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ভাই কেমন আছে বাবা? আতাউর সাহেব এবার দম ফেললেন। মিথির মুখে বাবা ডাক শুনে মনের শান্তি ফিরে পেয়েছেন তিনি। মিথির কপালে চুমু খেয়ে তিনি বললেন, মাহি একদম সুস্থ মা। ওর জ্ঞান তো অনেক আগে ফিরেছে, এখন আবার ঘুমাচ্ছে। জ্ঞান ফিরলেই তোকে এইভাবে দেখে ভয় পেয়েছিল, পরে ডক্টর ওকে বুঝিয়ে বলাতে বুঝেছে। মিথি ঢোক গিলে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। তারপর তার মা বাবার হাত দুটো জড়িয়ে ধরে মৃদু স্বরে বলল, আমার একটা কথা রাখবে তোমরা? আমিরা বেগম বললেন। হ্যাঁ মা, বল কি কথা? মিথি আবারও নিঃশ্বাস ফেলল, বলল, মাহিকে তোমরা কোনোদিন কোনো কারণে এটা বলবে না যে আমি ওকে কিডনি দিয়েছি বলেই ও বেঁচে আছে। ওর যেন কোনোদিন এটা মনে না হয় যে ও আমার একটা কিডনির জন্যই বেঁচে আছে। ও বেঁচে আছে শুধু আল্লাহর দয়ায়। ওর বেঁচে থাকার পেছনে আমার কোনো হাত নেই। তাই অনুরোধ করছি তোমাদের কাছে, ওকে এই ব্যাপারে কিছু বলবে না। আর ও যদি আমার অসুস্থতার কারণ জিজ্ঞেস করে তাহলে বলবে যে ওর শরীর খারাপের কথা শুনে আমি অসুস্থ হয়ে পড়েছি। এর বেশি আর কিছু বলো না, প্রমিস করো বলবে না। মিথির মা বাবা স্তব্ধিত। তাদের এইটুকু মেয়েটা তার ভাইকে নিয়ে এত ভাবে। আমিরা বেগম কেঁদে ফেললেন। তার মনে হচ্ছে যেন তার কোনো পুণ্যের গুণেই খোদাই তাকে এই কন্যা সন্তানের জননী করেছে। তিনি মেয়ের চোখে মুখে আদর দিয়ে ভরিয়ে দিলেন। মিথি হেসে ফেলল, বলল, কি ব্যাপার মা, আজ এত আদর করছো? আমাকে আদর টাদর দিয়ে কিছু করিয়ে কোনো ফন্দি টন্দি আটছো নাকি? আমিরা বেগম নাক ফুলিয়ে বলছেন, মার খাবি কিন্তু ফাজিল, ওই অবস্থাতেও তোর দুষ্টুমি গেল না। মিথি দুহাত দুদিকে ছড়িয়ে বলল, আমি অলওয়েজই এমন। সঙ্গে সঙ্গে তার পেটে টান লাগতে এসে উফ শব্দ করে উঠে। মিথির মা বাবা অস্থির হয়ে বললেন, হয়েছে হয়েছে, আমরা বুঝেছি, আর এত হাত পা নড়াতে হবে না। মিথি সোজা হলো। তার মাথার উপর দাঁড়িয়ে থাকা মেয়েটাকে এতক্ষণ সে খেয়াল করেনি। নেহার দিকে মাত্রই তাকালো। ব্রু কুঁচকে ফেললো মিথি, বলল, কিরে মেয়ে, পুরো মুখে কি ব্লাশন মেখে এসেছিস নাকি? চোখ মুখে তো লাল হয়ে আছে কেন? মিথির মা জবাবে বলল, তোর জন্য কেঁদে কেটে এই অবস্থা করেছে। মিথি অবাক হওয়ার ভান করে বলল, তুই আমার জন্য কেঁদেছিস সিরিয়াসলি? নেহা কপাল কুঁচকে বিরক্তির সুরে বলল, না কাঁদিনি, কেন কাঁদবো? আমার চোখের পানি কি এতই সস্তা নাকি যে তোর মতো একটা গরুর জন্য আমি কেঁদে কেটে চোখের পানি নষ্ট করব? ইম্পসিবল। মিথি মুচকি হেসে বলল। আর আজ যদি আমি মরে যেতাম? নেহার চোখগুলো আবারও ভিজে উঠল। মিথির জ্ঞান ফিরছিল না বলে সে কি ভয়ই না পেয়েছিল। কিছুক্ষণের জন্য তারও মনে হয়েছিল মিথি বোধ হয়। ভাবলে এখনও নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তার। নেহা নাক টেনে বলল, তাহলে 40 খেতাম। মিথি মুচকি হেসে বলল, আই লাভ ইউ নেহু। নেহা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, আই হেট ইউ। মিথি তার প্রতি উত্তরে প্রাণ খুলে হাসে। নৈরিত কেবিনের বাইরে দাঁড়িয়ে মিথির সেই হাসি দেখে। হৃদকম্পন অল্প বিস্তর বেড়ে যায় তার। নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে তাকিয়ে থাকে এক ধ্যানে। মন বলে ওঠে এই মেয়েটাকে বাঁচাতে হবে, হাসতে হবে, আর আর তাকে প্রাণ ভরে ভালোবাসতে হবে। সন্ধ্যায় মাহির ঘুম ভাঙল। সে ঘুম থেকে উঠেই মিথিকে দেখে খুশিতে ডেকে উঠল, বুবু। মিথি ঠোঁট জোড়া প্রশস্ত করে হাসল। সে আস্তে করে উঠতে নিলেই আমিরা বেগম তাকে উঠতে সাহায্য করল। মিথির বসতে কষ্ট হচ্ছিল, তাও সে উঠে বসল। আস্তে আস্তে হেঁটে তার ভাইয়ের কাছে গেল। মিথিকে দেখে মাহি ঠিক ধরতে পারল তার বোনের কিছু একটা হয়েছে। সে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে বুবু? মিথি আলতো হেসে মাহির পাশে বসল। মাহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর বলিস না, তোর অসুস্থতার কথা শুনে সেন্সলেস হয়ে গিয়েছিলাম। কত ভয় পেয়েছিলাম তখন জানিস? মাহি ঠোঁট উল্টে বলল, এত ভয় পাওয়ার কি আছে? দেখো আমি একদম সুস্থ, কিচ্ছু হয়নি আমার। তোমরা শুধু শুধু এত ভয় পাও। মিথি মৃদু হেসে বলল, হ্যাঁ তো, আমরা যে ভীষণ ভীতু। আর আমার ভাইটা তো প্রচণ্ড সাহসী, তাকে কেউ কাবু করতে পারবে না, এই সামান্য অসুখ তো জীবনেও না। মাহি আসলো। বড় প্রশান্তি আছে এই হাসির মাঝে। মিথি বুক ভরে নিঃশ্বাস নিল। এতক্ষণে সত্যিকারে অর্থে সে তার জীবন ফিরে পেয়েছে যেন। রাত 10টা বাজে। এখনও কেবিনের বাইরে বসে আছে নৈরিত।
নেহা তাকে অনেকবার ভেতরে গিয়ে মিথির সাথে দেখা করতে বলেছে, কিন্তু সে কোনোভাবেই যাচ্ছে না। এর মাঝে রাজি তো এসেও দেখা করে গিয়েছে, আরও অনেকেই এসেছে ওদের সাথে দেখা করতে। ওই যে একটা কথা আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, কথাটা অনেকাংশই সত্যি। সেটা আজ প্রমাণ পেয়েছে নৈরিত। মিথিদের পাড়ার কিছু প্রতিবেশী এসেছিল ওদের দেখতে। দেখে যাওয়ার সময় তারা গুনগুন করে বলাবলি করছিল, আহারে, আমার তো মেয়েটার জন্য মায়া হচ্ছে, কি মিষ্টি মেয়ে, এই অল্প বয়সে একটা কিডনি। আহারে, ছেলেটাও আগ থেকে অসুস্থ ছিল, এখন আবার মেয়েটা হয়েছে। অন্য একজন বলল, আমি তো ভাবছি বিয়ের কথা, এই মেয়েকে এখন আবার কে বিয়ে করবে বলো তো? কেউ কি জেনে শুনে অসুস্থ মেয়েকে বিয়ে করবে? আমার তো মনে হয় না। নৈরিত বাইরে ছিল বিধের সব কথা শুনেছে। রাগে তখন মাথার রগ ফুলে উঠেছিল তার, তবে কিছু বলেনি। খুব কষ্টে কথাগুলো তখন হজম হয়েছিল। এখন আবারও সেই কথাগুলো মনে পড়তে রাগ হয় তার। সমাজটা উন্নত হচ্ছে না, বরং দিনকে দিন অবনত হচ্ছে। এই সমাজের মানুষগুলোর মন ভীষণ কুৎসিত। তারা সাদাকেও কালো বলে। তাদের থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায়? দীর্ঘশ্বাস পেলে নৈরিত চোখ বুজে পেছনে হেলান দিয়ে বসে। তখনই আবার নেহা আসে, তার পাশে বসে মৃদু স্বরে বলে, ভাইয়া কি হয়েছে তোর? নৈরিত চোখ মেলে নেহার দিকে তাকিয়ে ফিচেল গলায় বলে, মিথি স্যুপটা খেয়েছে? খেয়েছে, ওষুধ খেয়ে এখন রেস্ট নিচ্ছে। কিন্তু তোর কি হয়েছে বল তো? নৈরিত আবারও চোখ বুজে হেলান দিয়ে বসল, বলল, কিছু হয়নি। বাড়ি যাবি না? না, আমি আজকে এখানে থাকবো, তুই চলে যা। না, আমিও যাব না। তুই মাকে কল দিয়ে বলেছিস সব কিছু? হ্যাঁ বলেছি। নৈরিত আবারও কিছু বলার আগেই সেখানে মিথির মা বাবা এলো। তাদের কণ্ঠ শুনেই নৈরিত সোজা হয়ে বসল। মিথির বাবা তার পাশে বসে বলল, বাবা, আমাদের জন্য তোমরা এইভাবে কষ্ট করছো, এবার বাড়ি যাও বাবা, গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নাও। আমরা এদিকে আছি, কোনো সমস্যা হলে অবশ্যই বলবো তোমাদের। নৈরিত প্রসন্ন হেসে জবাব দিল, না আঙ্কেল, আপনাদের একা রেখে আমি যেতে পারবো না। দুটো ছেলে মেয়ে অসুস্থ, কখন কিসের প্রয়োজন হয় বলা তো যায় না। তার উপর আপনি আর আন্টিও এসবের জন্য দুর্বল হয়ে পড়েছেন। এই সময় আপনাদের সাথে যদি একজন কেউ না থাকে, পরে সমস্যা হতে পারে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি আর নেহা একদম ঠিক আছি। আপনারা কেবিনে ওদের সাথেই থাকুন, আমাদের নিয়ে চিন্তা করবেন না। আমিরা বেগম তখন বললেন, তোমরা তো কিছুই খাওনি তাই না? নৈরিত হালকা হাসার চেষ্টা করে বলল, সমস্যা নেই আন্টি, ক্যান্টিন থেকে খেয়ে নিব। না, ক্যান্টিনে খেতে হবে না, আমি বাসা থেকে রান্না করে এনেছিলাম, আমাদেরও খাওয়া হয়নি, চলো একসাথে খাবো। নৈরিত খুশি হয় ভীষণ, যেন আমিরা বেগমের এই উক্তিতে সে তার মায়ের ভালোবাসা খুঁজে পেয়েছে। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তারপর সবাই ফ্রেশ হয়ে একসঙ্গে খেতে বসে। রাত 2টো, সবাই ঘুমলেও একজনের চোখে ঘুম নেই। তার ক্লান্ত চোখের দৃষ্টি এক মানবীকে দেখতে ব্যস্ত। কই, আগে তো এমন অনুভূতি তার হতো না। তবে আজ কেনই চোখের তৃষ্ণা মিটছে না? কেন মন তার ভরছে না? এত কেন মায়ের ওই মুখশ্রীতে? এই মায়া তো আগে কখনো পড়েনি। সে তবে আজ কেন? নিজের প্রশ্নের কোনো উত্তর নৈরিত খুঁজে পেল না। কেবিনের বাইরে স্বচ্ছ কাঁচ ভেদ করে তার দৃষ্টি ওই প্রিয় মানুষটার উপর, যার ক্লান্ত মুখটাকে খুঁজে পেয়েছে সে একরাশ প্রশান্তি, খুঁজে পেয়েছে ভালোবাসা। নৈরিত চোখ বুজে মিথিকে অনুভব করে। মনে পড়ে মৃতির প্রথম আই লাভ ইউ বলার মুহূর্তটা। তাদের প্রথম পরিচয় হওয়ার পর মিথি নৈরিতকে প্রথম মেসেঞ্জারে মেসেজ দেয়। প্রথম সব কিছু স্বাভাবিক থাকলেও একদিন মিথি হুট করেই বলে বসে আই লাভ ইউ। নৈরিত মেসেজ দেখে সঙ্গে সঙ্গেই মিথিকে কল দিয়েছিল। ইচ্ছে মতো বকেও ছিল খুব, কিন্তু মিথির পাগলামো কমল না, বরং সেদিন থেকে আরও বেড়ে গেল। কারণে অকারণে সে নৈরিতকে কল দিয়ে জ্বালাতো। কত যে সে নৈরিত থেকে বকা শুনেছে তার কোনো ইয়াত্তা নেই, তবুও চালানো বন্ধ করেনি। কথাগুলো ভাবতেই নৈরিত হেসে ওঠে। মিথির দুষ্টুমিগুলো মনে পড়লে বড্ড হাসি পায় তার। তবে মনের মাঝে এক দারুণ প্রশান্তিও পায় সে, এটা ভেবে যে মেয়েটা সত্যিই তাকে ভীষণ ভালোবাসে, যেই ভালোবাসার কোনো স্বার্থ নেই, আছে শুধু একরাশ ভয়ানক তৃপ্তি। আর এই তৃপ্তিটাই সে এই ভালোবাসাকে ঘিরে মেয়েটার শত শত পাগলামিগুলোতেই খুঁজে পায়।
নৈরিত মুচকি হেসে আগের জায়গায় গিয়ে বসে। নিয়া ততক্ষণে ঘুমে বেহুশ। সিটে বসে দেওয়ালের সাথে হেলান দিয়ে ঘুমাচ্ছে সে। মাথাটা বারবার পড়ে যাচ্ছে। নৈরিত তার পাশে গিয়ে বসে নেহাকে তার বুকে জড়িয়ে নেয়। পৃথিবীতে নিজের পর এই বোনটাকে সে সব থেকে বেশি ভালোবাসে। সবেই সূর্য উঠেছে হয়তো। বাইরে ঝাপসা ঝাপসা আলো। মিটমিট করে চোখ মেলে তাকায় মিথি। সে দেখে তার পাশেই তার মা ঘুমাচ্ছে। বাবা ঘুমাচ্ছে রুমের কোণে একটা সোফাতে। মাহি অন্য একটা বেডে আরামসে ঘুমিয়ে আছে। সে ওয়াশরুমে যাবে, কিন্তু একা যেতে পারবে না। আবার মাকে ডাকতেও ইচ্ছে করছে না তার, গভীর ঘুমটা নষ্ট হয়ে যাবে বলে। সে আস্তে আস্তে করে উঠে বসে। পেটে সেলাইটা চিনচিন ব্যথা করে উঠে তার। খুব কষ্টে উঠে দাঁড়ায়। এক পা করে ওয়াশরুমের দিকে যেতেই তাকে কেউ পেছন থেকে ধরে ফেলে। হঠাৎ চমকে উঠেছে। পাশে তাকিয়ে দেখে নৈরিত ঘুম ঘুম চোখ মুখে তার দিকেই তাকিয়ে আছে। ক্লান্ত মাখা মিষ্টি এক চেহারা। নৈরিত কপাল কুঁচকে বলল, কোথায় যাচ্ছ? মিথি আমতা আমতা করে বলল, ওয়াশরুমে। নৈরিত তীক্ষ্ণ কণ্ঠে বলল, একা একা উঠলে কেন? আন্টিকে ডাকতে পারোনি? মায়ের ঘুমটা ভাঙতে ইচ্ছে করছিল না, আর আমি একা একা পারবো যেতে। হ্যাঁ, সব কিছুই তো পারো তুমি। যাকগে, আমি এখানে আছি, তুমি যাও ভেতরে। আর শুনো, ভেতর থেকে দরজা আটকানোর দরকার নেই। মিথি বড় বড় চোখ করে বলল, কি? যা শুনেছ তাই। শরীর দুর্বল তোমার। বাথরুমে পড়ে টরে থাকলে দরজা ভেঙে ঢুকতে ঢুকতেই যা হওয়ার তা হয়ে যাবে। তাই বলছি, দরজা চাপিয়ে রাখো, আটকাতে হবে না। মিথির ভীষণ লজ্জা লাগলেও সেই নৈরিতের কথা শুনে ওয়াশরুম থেকে বের হতেই নৈরিত তাকে ধরে নিয়ে তার বেডে বসায়। তারপর বলে, ঘুমাও তাহলে, আমি বাইরে আছি। নৈরিত চলে যেতে নিলেই মিথি তার হাতটা চেপে ধরে। নৈরিত তার দিকে ঘুরে তাকায়। তারপর কিছুটা কাছে এসে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আস্তে আস্তে করে বলে, গেট ওয়েল সুন ডিয়ার, অনেক কিছু বলার আছে তোমাকে। কথাটা বলেই সে মিথির হাত ছাড়িয়ে কেবিন থেকে বেরিয়ে পড়ে। মিথি খুশি হয়ে যায়। প্রচণ্ড খুশিতে দু হাতে মেলতেই তার আবারও ব্যথা লাগে। তবে এখন আর খুশি চোটে সেই ব্যথা টেরই পায় না সে। নৈরিত তাকে অনেক কিছু বলতে চায়, আর এই অনেক কিছু মানেই ভালোবাসার কথা। লজ্জায় দু হাত দিয়ে মুখ লুকায় সে। তারপর আস্তে করে বিছানায় শুয়ে পড়ে আর মনে মনে ভাবতে থাকে সেই দিনটার কথা, যেদিন নৈরিত সত্যি সত্যি তাকে ভালোবাসার কথা বলবে। দুদিন পর মাহি আর মিথিকে নিয়ে তাদের মা বাবা বাড়ি ফিরল। সাথে নিয়ে এলো এক গাদা ওষুধ আর ডাক্তারের কড়া প্রেসক্রিপশন। অনেক কিছু মেনে এখন চলতে হবে তাদের। হুটহাট যা ইচ্ছে তাই খেয়ে ফেলা যাবে না। সব সময় সতর্ক থাকতে হবে। বাসায় এসে মিথি তার রুমে গেল। চোখ বুজে বিছানায় শুয়ে পড়ল সে। মুখ চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। অল্প কিছু সময়ের ব্যবধানে কত কিছু হয়ে গিয়েছে। পেটের উপর থেকে কাপড়টা সরিয়ে ব্যান্ডেজের উপর হাত রাখলো সে। ডক্টর বলেছে 1 সপ্তাহ পর ব্যান্ডেজ করবে। এর আগে গোসল টোসল সব বন্ধ তাদের। কিছুক্ষণ পর মিথির রুমে আমিরা বেগম এলেন। একটা প্লেটে এক গাদা ফল কেটে নিয়ে এলেন। মিথির পাশে বসে তিনি বললেন, এই ফলগুলো খেয়ে নে মা। মিথির বরাবরই ফল অপছন্দ। পছন্দ বলতে একমাত্র আমই সে খায়, আর কোনো ফল ছুঁয়েও দেখে না। কিন্তু ডক্টর তাকে এখন আম খেতে সাফ বারণ করে দিয়েছে। ইনফ্যাক্ট সাইট্রাস যুক্ত কোনো টক ফলই সে খেতে পারবে না। তাই তার মা সেই সব ফল বাদে অন্য ফলগুলো কেটে এনেছে। তার শরীর সুস্থ রাখতে এখন ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে এইসব খেতে হবে। মিথি আস্তে আস্তে উঠে বসলো। এক পিস আপেল হাতে নিতে নিতে বলল, মাহি খেয়েছে মা? না, এত সহজে কি খেয়ে ফেলার ছেলে ও? তোর বাবা বুঝিয়ে টুজিয়ে খাওয়াচ্ছে। মিথি অল্প কিছু ফল খেলো। আমিরা বেগম নাক মুখ কুঁচকে তাকে জোর করে আরও কিছুটা খাওয়ালো। তারপর তিনি মিথিকে শুইয়ে দিয়ে বললেন, এবার একটু রেস্ট নে, একটু পর এসে স্যুপটা দিয়ে যাব। মিথি মুচকি এসে মাথা নাড়ল। ফলের প্লেটটা হাত নিয়ে আমিরা বেগম রান্নাঘরে চলে গেলেন। দুপুরে মাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন আতাউর সাহেব। আর মিথিকে তার মা এক টুকরো মাছ দিয়ে অল্প কিছু ভাত খাইয়ে দিয়েছে। মিথি তখন খাবারের মাঝে মাঝে মুচকি হেসে বলছিল, মা তুমি এমন করে আমায় খাওয়াচ্ছ কেন? আমি 2 বছরের ছোট্ট একটা বাচ্চা। আমিরা বেগম ভাত মাখতে মাখতে বলছিল, বাচ্চাই তো, তুই যে আমার বুড়ো বাচ্চা। মিথি তখন ফট করে মাকে জড়িয়ে ধরে তার গালে চুমু দিয়ে দিয়েছিল। আমিরা বেগম প্রথমে বড় বড় চোখ করে মিথির দিকে তাকালেও পরে তিনি হেসে দেয়।
মিথিও মায়ের হাসি দেখে হেসে ফেলে। সবাই এখন ঘুমাচ্ছে আর মিথি শুয়ে শুয়ে ভাবছে। তার ভাবনা জুড়ে শুধু একজন পুরুষেরই আনাগোনা। বাসায় আসার আগে নেহা হসপিটালে গেলেও নৈরিত যায়নি। সে নাকি খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিংয়ে আটকে গেছে। তার মিথির একটু মন খারাপ হয়েছিল, তবে সে মানিয়ে নিয়েছিল। তখন তার আগের দুদিন নৈরিত এক চুলো হসপিটাল থেকে নড়েনি। বারবার মিথির কেবিনের বাইরে দাঁড়িয়েছিল। যতবারই নৈরিতের চোখে মিথির চোখ পড়েছে ততবারই নৈরিত মুচকি হেসেছে। ইস, কি চমৎকার ছিল সেই হাসি। সেই হাসিতেই মিথি আবারও প্রেমে পড়েছিল, লজ্জা পেয়েছিল, ভালোবেসেছিল। মিথি চোখ বুজে জোরে শ্বাস টানে। মনটা ফুরফুরে হয়ে ওঠে তার। বাইরে মৃদু বাতাস, বিকেলে মিষ্টি রোদ। ফোনে বেজে চলেছে তাহসান তীক্ষ্ণ সুর। তুমি আর তো কারোর নও, শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার। স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। গানের বাকি লাইনগুলো বাজার আগেই মিথির ফোনটা বেজে ওঠে। বিরক্ত হয় সে। সুন্দর মুহূর্তটাকে একে নষ্ট করে দিল। পাশ ফিরে মোবাইলটা হাতে নেয়। সঙ্গে সঙ্গে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তার। কলটা রিসিভ করে। হ্যালো, জি বলুন। কেমন আছো? আপনি যাওয়ার সময় যেমন দেখে গিয়েছিলেন তেমনই। বাসায় ফিরে মন ভালো হয়নি? হ্যাঁ হয়েছে। হসপিটালের চেয়ে আমার বাসা আর আমার রুম হাজার গুণে ভালো। এখানে থাকলেই আমি সুস্থ হয়ে যাব। মুচকি হাসে নৈরিত, বলে, খাওয়া দাওয়া করে ওষুধ খেয়েছো? জি। এই তো, গুড গার্ল। এবার একটু ঘুমাও। মিথি মুখ গোমরা করে বলে। সারাদিন তো ঘুমের মধ্যেই আছি। নৈরিত হেসে বলল। তাহলে গিয়ে পড়তে বসো। মিথি কপট রাগ দেখিয়ে বলল। মাস্টার মশাইয়ের মাস্টারগিরি আর যাবে না, রাখছি আমি। নৈরিত সশব্দে হেসে উঠল। নৈরিতে হাসির শব্দ মিথির বুকের কম্পনকে বাড়িয়ে তুলল। মিথি চোখ বুজে একটা নিঃশ্বাস নিয়ে বলল, আপনি আমাদের বাসায় আসবেন না? কেন আসবো? মিথি মুখ কালো করে বলল। কেন আবার? আমাকে দেখতে। নৈরিত খানিক চুপ থেকে বলল, তুমি তো এখন সুস্থই হয়ে গিয়েছো, আর দেখে কি হবে? মিথি নাক ফুলিয়ে বলল, দুদিনের কেউ অসুস্থ হয়ে যায়? ও মা, হয় না বুঝি? তোমার ভয়েস শুনে তো মনে হচ্ছে না তুমি অসুস্থ। ঝগড়া করতে দিলে তো এখন দিব্যি ফার্স্ট হয়ে যাবে। মিথির আগে ফুঁসে উঠে বলল, মজা করছেন আমাকে নিয়ে? আপনার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে, রাখছি। কল কেটে দেয় মিথি। তার সুন্দর মুডটা 12টা বাজিয়ে দিয়েছে। ফোনটা বিছানার এক কোণে ছুঁড়ে মেরে চোখ বুজে সেই চোখ খুলে সন্ধ্যা 7টা। বাসায় তখন কেউ এসেছে। খুব পরিচিত এক কণ্ঠস্বর শুনতে পায় সে। ঘুমের মাঝেই সে ভাবতে থাকে কোথাও একটা শুনেছে সেই ভয়েস, খুব পরিচিত তার। কার হতে পারে ভাবতে ভাবতেই নৈরিতের কথা মনে পড়ে তার। ফট করেই চোখ মেলে তাকায় সে। নৈরিত এসেছে নাকি? হ্যাঁ, এটা তো নৈরিতেরই ভয়েস। মিথি আস্তে আস্তে উঠে বসে, দরজার বাইরে উঁকি ঝুঁকি দেয়। সুস্থ থাকলে এতক্ষণে ড্রয়িং রুমে গিয়ে উঁকি ঝুঁকি দেওয়া শুরু হয়েছে। তো তার অসুস্থ বলে পারছে না। অনেকক্ষণ বসে থেকে কাউকে দেখতে না পেয়ে বিরক্ত হয়ে উঠতে নিলেই তার মনে হয় কেউ যেন তার রুমের দিকেই আসছে। সে তাড়াহুড়ো করে বিছানায় শুয়ে পড়ে। তারপর গায়ে ওড়নার জামাটা ঠিক করে চোখ মুছে ফেলে। মিথির বাবা আর নৈরিত তার রুমে আসে। আতাউর সাহেব এসে মিথির পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডাকলেন, মিথি, ঘুম হয়েছে মা তোর? মিথি ঘুমের ভান করে কিছুক্ষণ শুয়ে রইল। আতাউর সাহেব আরও দুবার ডাকতেই মিথি ধীরে ধীরে চোখ মেলে তাকায়। মুচকি হেসে বলে, হ্যাঁ বাবা বলো। নৈরিত এসেছে। মিথি উপরে তাকিয়ে দেখলো দরজার পাশে হেলান দিয়ে নৈরিত দাঁড়ানো। মিথি কিছুটা অস্থির হওয়ায় ভান করে উঠে বসলো, যেন সে জানেই না নৈরিত যে এসেছে। মিথিকে অস্থির হতে দেখে নৈরিত বলল, আস্তে আস্তে, এত অস্থির হইও না, ব্যথা লাগতে পারে। মিথি বোকা বোকা হাসলো। মিথির পড়ার টেবিলে একটা চেয়ার টেনে নৈরিত তার সামনে বসে। মিথির বাবা তখন বললেন, তোমরা বসে কথা বলো, আমি মাহির কাছে যাই। ও তখন থেকে ডেকে চলেছে। মিথির বাবা উঠে চলে গেলেন। মিথি মনে মনে ভাবল তার বাবা তো সেই একটা মানুষ। মেয়ে আর মেয়ের হবু জামাইকে কথা বলার জন্য কি সুন্দর সুযোগ করে দিলেন। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর মিথি আর চোখে একবার নৈরিতের দিকে তাকালো। নৈরিত তার টেবিল থেকে একটা উপন্যাসের বই নিয়ে পাতা উল্টাচ্ছে।
অনেকক্ষণ ধরে একই কাজ করছে সে। মিঠি বসে বসে বিরক্ত হয়ে হাত কচলাচ্ছে। বেশ সময়ের পর নৈরিত বলে উঠল, এসব পড়ে পড়েই মাথাটা বিগড়েছে তোমার, তাই না? মিঠি ভ্রুকুচকে বলল। মানে? নৈরিত তার হাতের বইটা বন্ধ করে সোজা হয়ে বসে, মাথার সামনে চুলগুলো হাত বুলিয়ে দিয়ে বলে, মানে এত প্রেমের উপন্যাস পড়ে পড়েই তোমার মাথায় এত প্রেম ঘুরঘুর করে? এসব বাদ দিয়ে যদি একটু সাধারণ জ্ঞানও পড়তে তাহলে একটু বুদ্ধিমতী হতে পারতে। মিঠি তাচ্ছিল্যের সুরে বলল, বুদ্ধিমতী হতে পারলাম কিনা জানি না, তবে আপনার মতো পানসা মানুষ ঠিকই হতে পারতাম। কপাল কুঁচকে নৈরিত বলল। কি বললে তুমি? মিঠি কিছু না বোঝার ভান করে বলল, কিছু না তো। নৈরিত কপাল কুঁচকে মিঠির দিকে তাকিয়ে রইল। মিঠি তাকাতে পারছে না, চোখে চোখ পড়ে যাবে বলে। অনেকক্ষণ এভাবে তাকিয়ে থেকে নৈরিত হঠাৎ বলল, রাদিত স্যারের সঙ্গে নাকি তোমার বিয়ে ঠিক হয়েছিল, তা উনি তো অনেক ভালো মানুষ, বিয়েটা করে নিলেই তো পারতে, না করে দিলে কেন? মিঠি চোখ মুখ লাল করে নৈরিতের দিকে তাকালো, রাগী গলায় বলল, এত কিছু জানেন, কেন বিয়েতে মত দেয়নি সেটা জানেন না তাই না? নৈরিত ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে বলল, না তো, আসলেই আমি জানি না। মিঠি রাগ হয় ভীষণ, সে রেগে উঠে বলে, আমার যে আপনার বাচ্চার মা হওয়ার খুব শখ জেগেছে, তাই রাদিত স্যারকে রিজেক্ট করে দিয়েছি। এবার পেয়েছেন আপনার উত্তর। রাগের মাথায় কথাটা বলে ফেললেও পরে মিঠি বুঝতে পারলো সে একটু বেশি বলে ফেলেছে। এবার লজ্জা লাগছে তার। বাঁকা চোখে একবার নৈরিতের দিকে তাকিয়ে দেখে সে হতভম্ব হয়ে তার দিকে চেয়ে আছে। সে যে তার কথাটা ঠিক হজম করতে পারছে না সেটা তার চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। এতদিন তো জানতাম তোমার শুধু আমার প্রেমিকা হওয়ার ইচ্ছা, কিন্তু এখন তো দেখছি তোমার চিন্তা ভাবনা আরও অনেক উপরে। রীতিমতো আমার সন্তানের মা হওয়ার ফোন দিয়ে আসছো। কি সাংঘাতিক তোমার চিন্তা ভাবনা, ভাবা যায়? মিঠির এবার মনে হচ্ছে তার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কোন দুঃখে সে নৈরিতকে এই কথাটা বলতে গিয়েছিল? কেন সে লাগামহীনভাবে কথা বলে? উফ, এবার বুঝো ঠেলা। মিঠি অসহায় দৃষ্টিতে নৈরিতের দিকে তাকায়। নৈরিত ঠোঁট কামড়ে হেসে কিছু বলতে যাবে, তার আগে ওই রুমে আমিরা বেগম চলে আসেন। একটা ট্রেতে চা আর কিছু নাস্তা নিয়ে এলেন। নাস্তার ট্রেটা তাদের সামনে রেখে বললেন, চা নাও বাবা, আর মিঠি তোর জন্য স্যুপ করে আনছি, তুই উঠে ফ্রেশ হয়ে নে। মিঠি আলতো হেসে বলল, ঠিক আছে মা। আমিরা বেগম চলে গেলেন। মিঠি ধীরে ধীরে বিছানা থেকে নেমে দাঁড়ালো। নৈরি তখন চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, পারবে নাকি সাহায্য করব? মিঠি বলল, না পারবো, আপনি চা খান। ফ্রেশ হয়ে এসে মিঠি দেখলো নৈরি তার রুমে নেই। সে আয়নার সামনে দাঁড়িয়ে তার চুলগুলো প্রথমে ঠিক করলো, তারপর ড্রয়িং রুমের কাছে গেল দেখার জন্য নৈরিত আছে কিনা। সেখানে গিয়েও সে নৈরিতকে পেল না, তাই রান্নাঘরে গিয়ে মাকে জিজ্ঞেস করলো, মা স্যার কি চলে গিয়েছে? হ্যাঁ, এখনই তো বেরিয়ে গেল, কি একটা জরুরি কাজ পড়েছে বলল। মিঠি মন খারাপ করে বলল। ও, সে তার রুমে চলে গেল। মন খারাপটা আকাশ ছুঁল। এইভাবে না বলে কেউ চলে যায় বুঝি? একটু তো তার জন্য অপেক্ষা করতে পারত। কি এমন জরুরি কাজ যে একদম কি সব কিছু ছেড়ে ছুড়ে এখনই তাকে বেরিয়ে যেতে হলো? রাগ হয় মিঠি, সঙ্গে অভিমানও। সে মুখ কালো করে বিছানায় বসে, কিছুক্ষণ ওভাবেই চুপচাপ বসে থাকে। তারপর কি ভেবে নৈরি যে উপন্যাসের বইটা তখন পড়ছিল সেটা সে হাতে নেয়। বইটা খসখসে পাতাগুলো অযথাই সে উল্টে যায়। হঠাৎ সে থমকে যায়। বইয়ের মাঝখানে পাতাটা থেকে একটা সাদা কাগজ পায় সে। কাগজটা হাতে নিয়ে সে ভাবতে থাকে যে এটা কোথা থেকে এলো। অনেক ভেবেও বুঝে উঠতে পারে না সে, তাই আস্তে আস্তে সেই কাগজটা খুলে রীতিমতো সফট সে। কাগজটা নৈরিতের হাতের লেখা। মিঠি অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে কাগজটাতে। সে খুব মনোযোগ দিয়ে সেটা পড়তে থাকে। এই মেয়ে বাচ্চাদের মতো একদম কথায় কথায় গাল ফুলাবে না। খুব তো আমার বাচ্চার মা হওয়ার স্বপ্ন দেখো। আমার বাচ্চার মা হতে কাল তোমাকে যথেষ্ট ম্যাচিউর হতে হবে, নয়তো নিজে এক বাচ্চা হয়ে আরেক বাচ্চার মা জীবনেও হতে পারবে না, বুঝেছ? চিরকুটটা পেয়ে মিঠি যতটা না শক্ট হয়েছে তার থেকে বেশি শক্ট হয়েছে এই চিরকুটের এই লাইনগুলো পড়ে। কি ভয়ানক কথাবার্তা! নৈরিত ভয়ঙ্কর ছেলে, যাকে সহজ ভাষায় বলে মিচকা শয়তান, যার শয়তানি ধরা যায় না আর কি। কি ভদ্র সেজে বসে থাকে, যেন কিচ্ছু বোঝে না, আর কথা বলার সময় পুরো দাবানলের উপর ছিটকে এসে সইরে পড়ে। সাংঘাতিক সব ব্যাপার। মিঠির বুক ধুকধুক করছে। চুপচাপ বইটা বন্ধ করে সে বিছানায় শুয়ে পড়ে।
শুয়েও শান্তি পেল না সে, তাই নেহাকে ভিডিও কল দিল। একটা রিং হওয়ার সাথে সাথেই নেহা কলটা রিসিভ করলো। নেহা হেসে পড়ল। কি করছিস? ভাবছি। নেহা ভ্রু কুঁচকালো, বলল, কি ভাবছিস? তোর ভাইয়ের কথা। ও ভাব, যত খুশি ভাব, কে তোকে বাধা দিল? জানিস নেহু, তোর ভাই কিন্তু অতটাও ভোলা ভালা না যতটা শেষ সেজে থাকে। উনি কিন্তু মিচকা শয়তান। নেহা নাকের পাল্লা ফুলিয়ে পড়ল। ওই কি করেছে আমার ভাই যে তুই ওকে মিচকা শয়তান বলছিস? মিথি বলতে গিয়েও থেমে গেল। মনে মনে ভাবলো নেহাকে এত কিছু বলা যাবে না, নয়তো এই মেয়ে আবার নিজের ভাইয়ের মতো তাকে লজ্জা দেওয়া শুরু করবে। মিথি কথাটা ইগনোর করে বলল, তোর ভাই আমাকে কি একটা বলবে বলবে বলেও বলছে না। নেহা বলল, কি কথা বলবে? আমি কি জানি, তোর ভাইকে গিয়ে জিজ্ঞেস কর। নেহা তাচ্ছিল্যের সুরে বলল, মনে হচ্ছে যেন আমি জিজ্ঞেস করলেই ভাই আমাকে গড়গড়িয়ে সব বলে দিবে। মিথি দীর্ঘশ্বাস ফেলে বলল, ও ঠিক, তোর যা ভাই দুনিয়ার সবকিছু পেটের মধ্যে হজম করে ফেলতে পারে। আরও কিছুক্ষণ দুজনের কথা বলল। পরশু আবার তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা। মিথি এই অবস্থাতেই কিভাবে পরীক্ষাটা দিবে সেটাই ভাবছে। নেহা তাকে বোঝাচ্ছে এত টেনশন না নিতে। আগে থেকেই তারা হলে স্যার ম্যামদের সঙ্গে কথা বলে রাখবে। রাত পেরিয়ে সকাল হলো। বাইরে চত্রে খা খা রোদ্দুর, সেদিকে যেন তাকানো মুশকিল। ঘরে ফ্যানের নিচে থেকে ঘামে ভিজে উঠে শরীর। আর যারা রোদে পুড়ে রিক্সা চালায় বা ক্ষেত খামারে কাজ করে তাদের যে কেমন বেহাল দশা হয় এক খোদাই জানে। এই কাঠফাটা রোদ্দুরে অক্লান্ত পরিশ্রমে শরীর থেকে ঝরে পড়া তরল পানীয়গুলো বলে দেয় এই মানুষগুলো কতটা ক্লান্ত পরিশ্রান্ত। মিথি বারান্দায় বসে আছে। সামনের রাস্তায় এক বৃদ্ধ রিক্সাওয়ালাকে দেখতে পাচ্ছে। তিনি তার লুঙ্গির প্যাঁচানো পুডলিটা খুলে জমানো টাকাগুলো গুনছে। কত টাকা হবে এখানে? 100, 200 কিংবা 1000, 2000? কোটি কোটি টাকা তো আর নেই। হয়তো এই টাকা দিয়ে ছেলেকে পড়ার জন্য একটা খাতা, একটা কলম কিনে দেবেন। হয়তো এই টাকাতেই নিজের অসুস্থ বউটা চিকিৎসা করাবেন। আবার এই টাকাতে বাসায় এক মুগ ডাল ভাত কিনে নিয়ে যাবেন। এই কিঞ্চিত টাকাতেই তারা তাদের সব আয়ের সপ্তাহ পূরণ করে। কিন্তু যাদের হাজার হাজার টাকা আছে, ব্যাংকে ব্যালেন্স আছে, তারা সেই টাকাতেও সুখী থাকতে পারে না। তাদের খালি একটাই চিন্তা থাকে, আরও লাগবে, আরও লাগবে। অল্পতে সন্তুষ্ট থাকতে পারলে তারাও পারত এই ক্লান্ত শ্রমিকগুলোর মতো সুখী হতে। কিন্তু আফসোস, তারা পারে না। মিথি দীর্ঘশ্বাস ফেলে চায়ের কাপে চুমুক দেয়। কত ভাবনা তার মাথায়। মায়া হয় এই বৃদ্ধ লোকগুলোকে এইভাবে কষ্ট করতে দেখলে। কিন্তু কি করা, পেটের দায়ে তাদের কষ্ট করতেই হবে, নয়তো তারা না খেয়ে মরবে। চা খাওয়া শেষ হলে মিথি আর তার ভাইয়ের রুমে যায়। মাহি তখন শুয়ে শুয়ে টিভি দেখছিল। মিথি আস্তে করে তার পাশে বসে। মাহি টিভি দেখা বন্ধ করে তার বোনের দিকে তাকায়। বাচ্চা বাচ্চা চোখগুলোতে ছেয়ে আছে একরাশ কৌতূহল। সে তাকিয়েই থাকে। মিথি এবার কিছুটা অবাক হয়ে মাহিকে বলে, কি হয়েছে? কি দেখছিস এমন করে? মাহি অনেকক্ষণ সময় নিয়ে উত্তর দিল, বুবু, একটা সত্যি কথা বলবে? মিথি আবারও অবাক হলো, বলল, কি সত্যি কথা? মাহি ভ্রু বাঁকালো। তার দু ভ্রু মাঝখানে আড়াআড়ি দাগ পড়ল। সে বলল, তোমার কি হয়েছে বলো তো? মা আমাকে যে খাবার দেয় তোমাকেও কেন সেই খাবার দেয়? তারপর তুমি এত কিসের ওষুধ খাও? আর তুমি এখন সবসময় এমন চুপচাপ হয়ে থাকো কেন? আগে তো কত লাফালাফি করতে। আমার অপারেশন হয়েছে বলে ডক্টর আমাকে একদম লাফালাফি করতে এখন সাপ বারণ করে দিয়েছে। সব সময় রেস্টে থাকতে বলেছে। কিন্তু তোমার কি হয়েছে? তুমি কেন আমার মতো চলছো? মিথি অপ্রস্তুত হয়ে পড়ল। কি জবাব দিবে এখন তার ভাইকে? বাচ্চাটা এত কিছু খেয়াল করে? মিথি একটু সময় নিয়ে ভাবলো। তারপর দুটো নিঃশ্বাস নিয়ে নিজেকে কিছুটা ধাতস্থ করে বলল, তুই এত কিছু খেয়াল করছিস, আমি তো ভেবেছি তুই কার্টুন ছাড়া দুনিয়ার আর কিছু নিয়েই ভাবিস না। যাক, শুনে ভালো লাগলো। আমাকে নিয়েও যে তুই এত ভাবিস। আচ্ছা, এখন আসল কথায় আসা যাক। আমি কোথায় তোর মতো চলছি বলতো? আমি তো আগের মতোই আছি, যখন যা মন চাচ্ছে খেয়ে চলছি। তুই তো এই রুমে থাকিস, তাই দেখিস না। আর তুই অসুস্থ বলে মনটাও একটু খারাপ, তাই হয়তো তোর মনে হচ্ছে আমি আর আগের মতো নেই। কিন্তু সত্যিটা হলো আমার কিছু হয়নি, আমি একদম সুস্থ, বুঝেছিস? মাহির চোখ মুখ দেখে মনে হচ্ছে সে যেন ঠিক তার বোনের কথা বিশ্বাস করতে চাইছে না। তাও নিজের বাচ্চা মনকে সে বুঝিয়ে নিল। মুচকি হেসে বলল, হ্যাঁ বুঝেছি। আতাউর সাহেব মিথিকে নিয়ে তার কলেজে এলেন। আজ তার প্র্যাকটিক্যাল পরীক্ষা।
কলেজ গেটের সামনে নেহা দাঁড়িয়ে আছে। মিথি রিক্সা থেকে আস্তে করে নেমে নেহার কাছে গেল। তারপর দুজনে একসঙ্গে কলেজের ভেতর প্রবেশ করলো। আতাউর সাহেবও রিক্সার ভাড়া মিটিয়ে তাদের পেছন পেছন এলেন। মিথি আর নেহা তাদের প্র্যাকটিক্যাল ক্লাসে ঢুকে পড়ল। মিথির বাবা তখন সেই ক্লাসের দায়িত্বে পড়া দুজন টিচারের সঙ্গে কথা বললেন। ওনারা তাকে আশ্বাস দিয়ে বললেন দুশ্চিন্তা না করতে। মিথির শরীরের কন্ডিশনের কথা ওনারা মাথায় রাখবেন। মিথির বাবা কিছুটা হলেও নিশ্চিন্ত হবেন। তিনি ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতে লাগলেন। 1 ঘন্টা পর মিথি আর নেহা বের হলো। বাবাকে নিয়ে মিথি কলেজ গেটের সামনে গেল। রাস্তার ওপারে ফুচকা স্টলতে চোখ পড়তেই মিথির মনটা লাফিয়ে উঠল। কিন্তু কিছুক্ষণের মাঝেই মুখ কালো হয়ে গেল তার। ঠোঁট উল্টে কেবল ওই দিকেই তাকিয়ে রইল। ইস, খালি দেখতেই পারবে, খেতে তো আর পারবে না। এই মুহূর্তে তার মনে একটা গানই বাজছে, তোমাকে ছোঁয়া নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড়ই ভাগ্য। নেহা তার পাশে ছিল। সে মিথির কাঁধে হাত রেখে বলল, কি রে দোস্ত, মুখে খেতে পারছিস না বলে কি চোখ দিয়ে ফুচকাগুলো গিলে খাবি? মিথি অসহায়ভাবে মাথা নাড়ল। নেহা ফিক করে হেসে দিয়ে বলল, আহারে বেচারা, থাক বাবু, কষ্ট পাস না। সত্যি সত্যি খেতে না পারলেও মনে মনে তো খেতে পারবি। আর মনের খাওয়াই আসল খাওয়া, বাকি সব তো কেবল বিলাসিতা। মিথি রাগ দেখিয়ে বলল, হয়েছে, চুপ কর তো। মিথির বাবা গিয়েছিল রিক্সা ঠিক করতে। তার মাঝেই সেখানে নৈরিত এলো, যাকে দেখা মাত্রই মিথির সেদিনের কথাগুলো মনে পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে লজ্জায় লাল হয়ে উঠল তার গালগুলো। নৈরিত গাড়ি থেকে নেমে তাদের সামনে এসে দাঁড়ালো। মিথির দিকে তাকিয়ে প্রসন্ন হেসে বলল, কেমন আছো? মিথি হালকা হেসে বলল, ভালো। একা এসেছো নাকি আঙ্কেল সাথে এসেছেন? না, বাবা এসেছেন সাথে, ওই যে উনি রিক্সা ঠিক করছেন। নৈরিত মিথির বাবার কাছে গেল, সালাম দিয়ে বলল, আঙ্কেল, রিক্সা ঠিক করার প্রয়োজন নেই, আমি অফিস থেকে গাড়ি নিয়ে এসেছি, চলুন আপনাদের নামিয়ে দিই। না না বাবা, তুমি নেহাকে নিয়ে বাড়ি যাও, আমাদের জন্য তোমাকে আবার উল্টো রাস্তায় যেতে হবে। সমস্যা নেই তো আঙ্কেল, আমি অনুরোধ করছি, প্লিজ চলুন। নৈরিতে জোড়াজুড়িতে আতাউর সাহেব রাজি হলেন। গাড়িতে গিয়ে বসলো সবাই। মিথিদের বাড়িতে যেতে যেতে লাগে প্রায় 15 মিনিট। সেই 15 মিনিটের রাস্তা ফুরোনোর আগেই মিথি চেঁচিয়ে উঠল, গাড়ি থামান, গাড়ি থামান। মিথি চিৎকারে ড্রাইভার সঙ্গে সঙ্গে ব্রেক কষলেন। সামনের সিট থেকে নৈরিত পেছনে ঘুরে তাকিয়ে পড়ল। কি হয়েছে মিথি? মিথি ততক্ষণে অস্থির। সে তার বাবার দিকে তাকিয়ে বলতে লাগলো, বাবা, আমি শিফাতকে দেখেছি, ও এক্ষুনি আমার পাশ দিয়ে বাইক নিয়ে গিয়েছে, আমি স্পষ্ট দেখেছি। নেহা নৈরিত দুজনেই অবাক। তাদের মস্তিষ্কে প্রতিটা নিউরনে শুধু একটাই নাম ঘুরছে, কে এই শিফাত। মিথি অস্থির হয়ে গাড়ি থেকে নামতে নিলেই তার বাবা তাকে আটকে দেয়। তিনি মিথি দুবাহু ধরে বললেন, ওটা সিফাত না, তুই সিফাতকে দেখিসনি, অন্য কাউকে হয়তো দেখেছিস মা। মিথি অসহায় কণ্ঠে বলল, বাবা, ওটা শিফাত ছিল, আমি আমার শিফাতকে চিনি বাবা, ওই শিফাত, আমি দেখেছি ওকে, এক্ষুনি আমার সামনে দিয়ে গেল। আমার শিফাত। কথাটা শোনা মাত্রই নৈরিতের মুখটা চুপসে গেল। মনটা অস্থির হয়ে উঠল তার। মিথির মুখে এর আগে কোনোদিনই নামটা শোনেনি। কে সে? আর মিথি বা কেন এই মানুষটার জন্য এত অস্থির হয়ে উঠেছে? তার সাথে মিথির কী সম্পর্ক? নৈরিতের মন বিচলিত হয়ে উঠছে। ইচ্ছে করছে এক্ষুনি মিথিকে এই প্রশ্নগুলো করতে, কিন্তু মিথির অবস্থা দেখে সে নিজেকে সামলে নিল। একটা ছোট্ট নিঃশ্বাস নিয়ে নৈরিত বলল, গাড়ি স্টার্ট করতে বলবো আঙ্কেল? মিথির বাবা মিথিকে শান্ত করলেন। তারপর নৈরিতকে সম্মতি দিতেই গাড়ি আবার চলতে শুরু করলো। মিথি বাবার মুখে মাথা রেখে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। তার মন বলছে বাইকের এই ছেলেটাকেই শিফাত। সে তার মুখটা দেখেছিল, কিন্তু এটা তার বাবাকে সে কিভাবে বিশ্বাস করাবে? গাড়ি তার গন্তব্যে এসে থেমে যায়। মিথি গাড়ি থেকে নেমে সোজা বাসায় চলে যায়। আতাউর সাহেব নৈরিত আর নেহাকে বিদায় দিয়ে বাসায় প্রবেশ করেন। এই সিফাতটা কে রে নেহা? আমিও তো জানি না ভাই, মিথি তো আমাকে এই নামের কারো সম্বন্ধে কিছু বলেনি। নৈরিতের মনের অস্থিরতাটা আরও বেশি বেড়ে যায়। মিথির এমন কোনো কথা নেই যেটা নেহা জানে না, অথচ এই শিফা সম্পর্কে সেও কিছু বলতে পারছে না। আশ্চর্য, চিন্তা হবারই কথা। তার সাথে ভয়ও হচ্ছে, ঠকে যাওয়ার ভয়, কিছু হারিয়ে ফেলার ভয়। নৈরি শক্ত হয়ে সিটে হেলান দিয়ে বসে চোখ বুজে মনে মনে সে বলে, খুব কষ্টে নিজের মনকে বুঝিয়েছি মিথি, আমার বিশ্বাস ভেঙো না। সারাদিন যায় মিথির মন খারাপ।
সেদিন সিফাতের কথা তার মনে মাথা চাড়া দিয়ে উঠে, সেদিনই তার মন খারাপ থাকে। আজও তার ব্যতিক্রম নয়। বিছানায় বসে এক ধ্যানে ফ্যানটার দিকে তাকিয়ে আছে সে, যেন এই ফ্যানের মাঝেই সে কোনো গোপন রহস্য খুঁজে পেয়েছে। তার মাথায় চলছে যত সব আজগুবি চিন্তাভাবনা। আচ্ছা, এই ফ্যানটা তো এত ঘোরে, তার কি মাথা ঘোরায় না? আচ্ছা, তবে কি বমি বমি পায় না? শরীর ক্লান্ত হয় না? একসময় নিজের মনে প্রশ্নে নিজেই বিরক্ত হয়ে উঠে সে দীর্ঘশ্বাস ফেলে বলে, আই মিস ইউ সিফাত। কান্না পাচ্ছিল খুব, কিন্তু সে কাঁদল না। কাঁদলেই তো আর সিফাত চলে আসবে না। সুতরাং কেঁদে কেটে অযথা চোখের পানি অপচয় করে কোনো লাভ নেই। এগুলো জমিয়ে রাখতে হবে। বিয়ের দিন কবুল বলার সময় কেঁদে কেটে ভাসাতে হবে। মিথি নাক টানল। বিয়ের কথা মনে হতেই তার নৈরিতের কথা মনে পড়ল। সেটা নিশ্চয়ই এতক্ষণে তাকে নিয়ে অনেক কিছু ভেবে ফেলেছে। আচ্ছা, সিফাতের কথা তো নেহাও জানে না। মেয়েটারও নিশ্চয়ই চিন্তায় পড়ে গেছে। পড়ুক, মাঝে মধ্যে এমন একটু আদ্র চিন্তায় পড়া লাগে, তাহলে শরীর মন ভালো থাকে। ওই দিকের মানুষটা সত্যি সত্যি চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। আর না পেরে এবার ডিরেক্ট সে কল দিয়ে বসলো। কলটা রিসিভ হতেই নৈরিত ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, সিফাতকে? মিথি বুঝে গেল বেচারার মস্তিষ্ক এই এক চিন্তায় এতক্ষণে ঘোলাটে হয়ে উঠেছে যে কে এই সিফাত। মিথির ভালো লাগলো। এই চিন্তাটাকে দুশ্চিন্তায় পরিণত করার এক জম্পেস বুদ্ধি আঁটল সে। গলা ঝেড়ে বলল, আসলে সিফাত আমার বয়ফ্রেন্ড ছিল। 2 বছর আগে কোনো এক কারণে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, তাই ও তখন রাগ করে দেশের বাইরে চলে যায়। তারপর আর ওর সাথে কোনো প্রকার যোগাযোগ হয়নি। ইনফ্যাক্ট এখনও কোনো যোগাযোগ নেই, কিন্তু আমি ওকে মিস করি, ভীষণ মিস করি। আমার মনে হয় ও আমার আশেপাশে আছে, হয়তো লুকিয়ে আছে, আমার উপর এখনও রেগে আছে হয়তো, তাই সামনে আসছে না। কিন্তু আজকে সত্যিই আমি ওকে দেখেছিলাম। আমার এখনও মনে হচ্ছে ওই ছেলেটাই সিফাত। আর আমি বাকি কথা বলার সুযোগ পেল না মিথি। তার আগেই নৈরিত কল কেটে দিল। ভ্রু কুচকে মিথি আবার নৈরিতের নাম্বারে কল দিতেই সেটা বন্ধ বলল। মিথি খুশিতে নেচে উঠল। ফাইনালি আগুন লেগে গেছে। এবার জলও জ্বলতে জ্বলতে ছাই হয়ে যাও। ভালোবাসার দহনে না পড়লে হের মর্ম কি বুঝবে প্রিয়? রাতে নিশ্চিন্তে ঘুমালো মিথি, কিন্তু নৈরিত পুরো রাত 2 চোখের পাতা এক করতে পারল না। রাগে ক্ষোভে ফেটে পড়ছিল সে। সে ঠকেছে, মিথি ঠকিয়েছে তাকে। মিথি তাকে কখনো ভালোই বাসেনি, শুধুমাত্র ওই সিফাতকে পাচ্ছিল না বলে তার সাথে টাইম পাস করতে চেয়েছিল। নিজের মনকে বুঝিয়ে ভুল করছে সে, অনেক বড় ভুল। নৈরিত তার ভুলে যন্ত্রণায় পুরোটা রাত কাতরে গেছে। অস্থির মনকে কোনোভাবেই বোঝাতে পারছে না যে মিথি তার সাথে অন্যায় করেছে। পরদিন সকালে আর অফিসে যায়নি নৈরিত, সোজা গিয়েছে একটা কফি শপে। কফি শপের ভেতরে গিয়ে দেখলো একটা টেবিলে আতাউর সাহেব বসা। নৈরিত সৌজন্যমূলক হেসে আতাউর সাহেবের সামনে গিয়ে তাকে সালাম দিল। সালামের জবাব দিয়ে আতাউর সাহেব বললেন, কি হয়েছে বাবা, হঠাৎ এত জরুরি তলব? আমাকে ডাকলে যে? কোনো সমস্যা? নৈরিত মৃদু সুরে বলল, জি আঙ্কেল, সমস্যাই সব বলছি আপনাকে। তার আগে কি খাবেন বলুন? সকালে নাস্তা করে বেরিয়েছি, পেটে এক ফোঁটাও জায়গা নেই বাবা। আচ্ছা, তাহলে 2টো কফি অর্ডার দিই। ঠিক আছে, এটা দিতে পারো। নৈরিত একজন ওয়েটারকে ডেকে 2টো কফি অর্ডার দিল। তারপর সে সোজা হয়ে চেয়ারটাতে বসলো। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা আঙ্কেল, সিফাত নামের ছেলেটার সাথে মিথির কি সম্পর্ক? আতাউর সাহেব হালকা হেসে বললেন। ওরা তো ভালো বন্ধু। নৈরিত কপাল কুঁচকে বলল, কিন্তু মিথি তো আমাকে অন্য কিছু বলেছে। কি বলেছে ও? নৈরিত ইতস্তত কণ্ঠে বলল, মিথি বলেছে সিফাত নাকি ওর বয়ফ্রেন্ড, ওদের নাকি আগে সম্পর্ক ছিল। আতাউর সাহেব হাসলেন, বললেন, আরে ওই পাজি মেয়েটার কথা বিশ্বাস করতে গেলে কেন? ও নিশ্চয়ই তোমার সাথে মজা করেছে। সিফাত আরও খুব ভালো বন্ধু, বন্ধুত্ব ছাড়া ওদের মাঝে আর কোনো সম্পর্ক নেই। এই গ্যারান্টি আমি তোমাকে দিতে পারবো। নৈরিত অস্থির হয়ে বলল, তাহলেও মিথ্যে বলল কেন? হয়তো তোমাকে জেলাস ফিল করার জন্যই। আমি চিনি আমার মেয়েকে, তার জীবনে আমার পর সেই দ্বিতীয় পুরুষটাই তুমি, যাকে সে এত ভালোবেসেছে। ওর ভালোবাসায় কোনো খাত নেই। নৈরিত সিফাতকেও ভালোবাসে, তবে বন্ধু হিসেবে। ওদের মাঝে ঝামেলা হওয়ার সিফাত ওর সাথে রাগ করে দেশের বাইরে চলে গিয়েছিল, কিন্তু মেয়েটা আমার এখনও তাকে খুঁজে বেড়ায়। দেখলে না কাল কি করলো? ওর আগেও 2-1 দিন এমন করেছে। সিফাতকে সে নিজের ভাইয়ের মতো ভালোবাসে, তাই ওর প্রতি এত টান। তুমি এই নিয়ে দুশ্চিন্তা করো না। মনটা কিছুটা হলেও হালকা হলেও নৈরিতের।
তবে এত সহজে সে মিথিকে ছেড়ে দিবে না। ওর মিথ্যে বলার শাস্তি তো ওকে পেতেই হবে। খুব শখ না জেলাস ফিল করানো? এবার তার পালা। জ্বালাতে জ্বালাতে যদি সে মিথিকে বারবিকিউ না বানিয়েছে, তবে তার নাম নৈরিত হাসনাত না। কফির কাপে চুমুক দিয়ে নৈরিত সরব হলো। কিছুটা সময় নিয়ে সে নিজেকে তৈরি করলো কিছু একটা বলার জন্য, তবে ভীষণ নার্ভাস লাগছে, বুক কাঁপছে তার। চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস টানলো নৈরিত, তারপর সরস কণ্ঠে বলল, আঙ্কেল, আমি মিথিকে বিয়ে করতে চাই। চমকে গেলেন আতাউর সাহেব, কিন্তু পরক্ষণেই মুখে হাসি ফুটে উঠল তার, কণ্ঠে নেমে এলো এক রাস উল্লাস। তিনি বললেন, আমি তো আগে থেকে রাজি বাবা, তোমার মা বাবাকে নিয়ে চলে এসো, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। নৈরিত মাথা নিচু করে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মা বাবা? আতাউর সাহেব চুপ হয়ে গেলেন। তিনি জানেন নৈরিত আর তার মা বাবার মধ্যকার তিক্ত সম্পর্কের কথা, তাই তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, বিয়ে করতে গেলে তো গার্জিয়ানের প্রয়োজন হয় বাবা। নৈরিত স্মিত হেসে বলল, ঠিক আছে আঙ্কেল, আমি ওনাদের সাথে কথা বলবো, কিন্তু আপনার কাছে আমার আরেকটা আবদার। আমাদেরকে যে আজকে দেখা হয়েছে, কথা হয়েছে, সেসব যেন মিথি না জানে। প্লিজ আঙ্কেল, আমার এই আবদারটা রাখবেন। আতাউর সাহেব হেসে বললেন, ঠিক আছে, চিন্তা করো না, মিথি কিছু জানবে না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কেবলই রুমে এলো মিথি। দেখলো তার ফোনটা বাজছে, কাছে গিয়ে দেখলো নৈরিতের নাম্বার। তাড়াহুড়ো করে কলটা রিসিভ করলো। ওপাশের পরিবেশ নীরব। মিথি ক্ষীণ সুরে বলল, হ্যালো। মিথি, একটা জরুরি কাজে কল দিয়েছিলাম। মিথি কিছুটা অবাক হয়ে পড়ল। কি কাজ? সিফাতের একটা ছবি পাঠাও তো। মিথি ভ্রু উঁচিয়ে পড়ল, সিফাতের ছবি দিয়ে আপনি কি করবেন? ওকে খুঁজবো। মানেটা খুব সিম্পল, আমি সিফাতকে খুঁজে বের করে তোমার সাথে বিয়ে দিব। কাল রাতে তোমার কথা শুনে আমি বুঝতে পেরেছি যে তুমি সিফাতকে কতটা ভালোবাসো। আমি তোমাদের ভালোবাসাকে সম্মান করি, আর আমি চাই তোমরা যেন এক হতে পারো। আর সেই জন্যই সিফাতকে খুঁজতে আমি তোমাকে সাহায্য করব। এখন তাড়াতাড়ি ওর একটা ছবি পাঠিয়ে দাও। মিথির টাস্কি চমকিত, অবাকিত। নিজের পায়ে নিজে কুড়োল মারা বোধ হয়, এটাকেই বলে। চারিদিকে এখন শুধু ছলছল নয়নে হাসি মাখা বদনে গান চলছে। মানে সিরিয়াসলি এই লোকটাকে সে ভালোবেসেছে? এখন তো তার বিশ্বাসই হচ্ছে না এই মানুষটার মধ্যে কোনো ফিলিংসই নেই। এত নিরামিষ কেউ কেমনে হয় রে ভাই? মিথির কান্না পাচ্ছে, মাটিতে গড়াগড়ি খেয়ে কাঁদতে মন চাচ্ছে তার। কেন এই কথাগুলো সে নৈরিতকে বলল? কেন এই ছেলেটা যে এত উদার মনে, সেটা তো সে জানতো না। এখন তো মনে হচ্ছে বিয়ের পরে যদি কেউ এসে একে বলে, ভাই আমার না একটাও বউ নেই, আপনার বউটাকে কিছুদিনের জন্য আমাকে একটু দিবেন, তাহলে সে তখন নাচতে নাচতে নিজের বউকে ওই লোকের হাতে তুলে দিবে। এখন যেমন সিফাতের সাথে তার বিয়ে দিয়ে চাচ্ছে। মিথি ফোন কেটে দিয়ে সেন্টি মাখা মুখে বসে রইল। বুকটা ফেটে যাচ্ছে তার। নিজের জালে নিজেই ফেঁসে এসেছে। এবার এই জাল কিভাবে কাটবে সে? কিছুক্ষণ পর আবারও কল এলো। কি হলো, ছবিটা এখনো পাঠাচ্ছ না যে? খুব জঘন্য ভাষায় লোকটাকে কিছু গালি দিতে ইচ্ছে করছে মিথি। খুব কষ্টে সে নিজের জিভকে সামলে দাঁতের দাঁত চেপে বলল, প্রয়োজন নেই। জীবনে আপনি আমার অনেক উপকার করেছেন, আর লাগবে না। দয়া করে আপনি আমাকে শান্তিতে থাকতে দিন। সিফাতকে আপনার খুঁজতে হবে না, ও পৃথিবীর যে কোনায় আছে সেই কোনাতেই থাকুক। আপনাকে কষ্ট করে তাকে খুঁজে বের করতে হবে না। নৈরিত কণ্ঠে মেকি অসহায়ত্বের ভাব ফুটিয়ে তুলে বলল, তাহলে তোমার কি হবে মিথি? সিফাতকে ছাড়া তুমি কি করে বাঁচবে? তুমি না ওকে ভালোবাসো? মিথি রেগে তেতিয়ে উঠে বলল, আপনি না আসলে একটা উদ্ভট প্রাণী, জীবনেও কিছু বুঝবেন না। আমারই ভুল হয়েছে আপনাকে এত কিছু বলে। আর ফোন দেবেন না আমাকে, আপনার সাথে কথা বলতেও আমার ইচ্ছে করছে না। মিথি কলটা কেটে দিল। রাগে চেয়ারটা বাংলার 5 হয়ে আছে তার। ওইদিকে নৈরিতের মুখে বিশ্বজয়ের হাসি। বেচারি এসেছিল নৈরিতকে বোকা বানাতে, এখন যে সে নিজেই বোকা বনে গেল তার কোনো খবর নেই। আজ শুক্রবার, সাদা পাঞ্জাবিতে মারাত্মক লাগছে নৈরিতকে। সে আজ মিথিদের বাসায় এসেছে তার বাবার সাথে কথা বলার জন্য। যখনই মিথি নৈরিতকে দেখেছে তখনই তার বক্ষপিঞ্জরের ভেতরকার মাংসপিণ্ডের কম্পন বেড়ে গেছে। মিথির দৃষ্টি ফেরানো মুশকিল, অথচ নৈরিত তাকে পাত্তাই দিচ্ছে না। ড্রয়িং রুমে বসে অনেকক্ষণ বাবার সাথে কথা বলল। কী কথা বলল কে জানে। মা সেই রুমে দরজার সামনে দাঁড়িয়েছিল বলে সে একটু উঁকি ঝুঁকিও মারতে পারেনি, না একটু শান্তিতে নৈরিতকে দেখতে পেরেছে। বরাবরের মতোই মিথিকে ইগনোর করে নৈরিত বেরিয়ে গেল। মিথির বুকটা কষ্টে ফেটে চৌচির।
কি ঢং! একটু সুন্দর হাতে যেন অহংকারে মাটিতে পা পড়ে না। সেও কম সুন্দর না। একদিন তাকে দেখেও নৈরিতে যেন হৃদকম্পন বেড়ে যাবে। সেও বিস্ময় চোখে তার দিকে তাকিয়েই থাকবে। এইভাবে তাকিয়ে থাকতে থাকতেই পার হয়ে যাবে অজস্র যুগ। কিন্তু তাও তার চোখে তৃষ্ণা মিটবে না। সে কেবল দেখেই যাবে আর দেখেই যাবে। 7 দিন পর আজ আবার মাহি আর মিথিকে নিয়ে হসপিটালে যাওয়া হলো। আজ তাদের ব্যান্ডেজ খোলা হবে। মাহি ভীষণ ভয় পাচ্ছে, সাথে মিথিও। আতাউর সাহেব একাই এলেন তাদের নিয়ে। ওয়েটিং রুমে ওয়েট করতে সেখানে নেহা আর নৈরিতও এলো। নৈরিতকে দেখেও মিথি না দেখার ভান করে বসে রইল। নৈরিতও ইগনোর করলো তাকে। নেহা মিথির পাশে বসলো। নেহার হাত চাপড়ে মিথি তখন ফিসফিসিয়ে বলল, দোস্ত আমার না ভীষণ ভয় করছে। নেহা তাকে আশ্বাস দিয়ে বলল, আরে এত ভয় পাস না, দেখবি একটুও ব্যথা পাবি না। মিথি ঠোঁট উল্টে বসে রইল। অপারেশনের দিন ভাইয়ের টেনশনে ডর ভয় কিছুই ফিল করেনি সে। তবে আজ ভয় করছে। ভয়ে রীতিমতো পেট কামড়াচ্ছে তার। নৈরিত হাড় চোখে একবার মিথির চুপসানো মুখখানা দেখল। এখন তার ইচ্ছে করছিল একবার মিথির পাশে বসিয়ে তাকে আশ্বস্ত করবে, কিন্তু এই মুহূর্তে সেটা কোনোভাবেই পসিবল না। তাই সে তার ইচ্ছেটাকে নিজের মনের মতেই হজম করে নিল। নৈরিত এবার মাহির দিকে তাকালো। সেটা খুব মনোযোগ দিয়ে মোবাইলে গেমস খেলছে। নৈরিত মুচকি হেসে বলল, মাহি, তোমার কি ভয় করছে? মাহি নৈরিতের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, কই না তো। নৈরিত হেসে বলল, এই তো, এই না হলো সাহসী ছেলে, কোনো কিছুকে ভয় পায় না। সাচ এ ব্রেভ বয়। কথাটা বলে নৈরিত আবারও একবার মিথির দিকে তাকালো। মিথি ভ্রুকুঁচকে নৈরিতের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। কিছুক্ষণ পর একজন নার্স এসে মাহিকে কেবিনে নিয়ে গেল। সাথে আতাউর সাহেবও ভেতরে গেলেন। ওয়েটিং রুমে মিথি, নৈরিত আর নেহা বসে আছে। মিথির ভয়টা ক্ষণে ক্ষণে বেড়ে চলেছে। চোখ মুখ মেঘাচ্ছন্ন আকাশের ন্যায় কালো। তার ভয়টা তখন আরও বেড়ে গেল যখন ভেতর থেকে মাহির কান্নার আওয়াজ শুনতে পেল সে। অস্থির হয়ে কেবিনের কাছে গেল সে। পর্দাটা হালকা একটু সরিয়ে দেখলো মাহির পেটে সেলাইটা ড্রেসিং করছে কি একটা মেডিসিন দিয়ে। নিশ্চয়ই ও খুব ব্যথা পাচ্ছে। চোখ থেকে অজস্র জল গড়িয়ে পড়ছে মাহির। মিথি অসহায় চোখে কিছুক্ষণ ভাইকে দেখে আবার নিজের জায়গায় বসে পড়ল। মিথির এত অস্থিরতা দেখে নৈরিত এবার ক্ষীণ চুড়ে বলল, ভয় পেও না, এত ব্যথা পাওয়া যায় না। মাহি ছোট বলে এত কাঁদছে। মিথি কাঁদো কাঁদো মুখে নৈরিতের দিকে তাকায়। নৈরিত মুচকি হেসে বলে, ইসরে, মুখটা পুরো কিসমিসের মতো চুপসে গেছে। এত ভীতু হলে কি করে হবে? এইটুকু বলে সে মিথির কিছুটা কাছে এসে ফিসফিসিয়ে বলল, আমার বাচ্চার মা হওয়ার না খুব শখ। মা হতে গেলে কিন্তু এর থেকেও বেশি ব্যথা সহ্য করতে হয়, জানো নিশ্চয়ই। মিথি বড় বড় চোখে নৈরিতের দিকে তাকালো। নৈরিত মুচকি হেসে দূরে সরে বসল। নেহা বলল, এই ভাই, মিথির কানে কানে কি বলেছিস আমাকেও বল। নৈরিত মোবাইলের উপর দৃষ্টি রেখে বলল, মিথিকেই জিজ্ঞেস করো। নেহা মিথির দিকে তাকাতেই মিথি তেতে উঠে বলল, কিছু বলেনি, একটা প্রশ্ন করবি না। এমনিতেই আমি ভয়ের শেষ। এখানে 2 ভাই বোন মিলে ঢং শুরু করে দিয়েছে। নেহা ঠোঁট গুঁজি করে বসল। মিথিও অবচেতন মন নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। একসময় তার ভাইয়ের কান্না থামলো। তাকে নিয়ে আতাউর সাহেব বের হলেন। সেটা চোখ মুখ ভয়ানক লাল হয়ে আছে। মিথি তার ভাইয়ের কাছে গিয়ে ভাইকে আদর করে বলল, খুব ব্যথা পেয়েছিস? মিথি মাহির গালে চুমু খেয়ে বলল, থাক বাবু, কান্না করে না, একটু পরেই সব ব্যথা চলে যাবে। এবার তো মিথির পালা। কিন্তু সে তো তার ভাইয়ের সামনে কেবিনেও যেতে পারছে না। এমনিতেই তার ভাই তাকে সন্দেহ করছে। এখন যদি তার সামনে সে কেবিনে ঢোকে তবে নির্ঘাত সে বুঝে ফেলবে। কিছু একটা করতে হবে। মিথি একটা বুদ্ধি কষল। বাবাকে বলল, বাবা তুমি মাহিকে নিয়ে বাসায় চলে যাও, আমি নেহাকে নিয়ে একটু শপিংয়ে যাব, কিছু জিনিস কেনার আছে। এই বলে সে বাবাকে ইশারা করলো। কিন্তু আতাউর সাহেব উদ্বিগ্ন কণ্ঠে বলল, কিন্তু মা, তুই একা কি করে? মিথি সঙ্গে সঙ্গে বলে উঠল, পারবো বাবা, আর আমি একা কোথায়? নেহার নৈরিত স্যার তো আছেই, আমি ঠিক সামলে নিব। তুমি বিলটা পে করে ভাইকে নিয়ে নিশ্চিন্তে বাড়ি চলে যাও। মিথির সাথে নৈরিত আর নেহাও সুর মেলালো। আতাউর সাহেবের ইচ্ছে না থাকা সত্ত্বেও ছেলেকে নিয়ে একাই বাড়ি ফিরলেন। মিথির ভয়টা আবারও এক লাফে আকাশ ছুঁল। নেহা তার সাথে কেবিনে ঢুকলো।
পেটের উপর থেকে কাপড়টা সরিয়ে ডাক্তার প্রথমে ব্যান্ডেজ করলেন, তারপর একটা তুলোতে কিছু ওষুধ নিয়ে ক্ষতস্থানে লাগাতে মিথির মনে হলো যখন কেউ যেন তাকে আগুন লাগিয়ে দিয়েছে। প্রচণ্ড জ্বলে ওঠে মিথির পেট। সে থাকতে না পেরে এক হাতে নেহার হাত চেপে ধরে অন্য হাতে বেডশিটটা খামচে ধরে, কিন্তু জ্বালা কমছে না। ডাক্তার যতই ওষুধ লাগাচ্ছে ততই তার জ্বালা বাড়ছে। এক পর্যায়ে মিথি চিৎকার দিয়ে ওঠে। মিথি চিৎকারে বাইরে থেকে নৈরিত শোনে। সে বিচলিত হয়ে পড়ে। মিথি কেঁদে কেঁদে বলে, এটা কি লাগিয়েছেন ডক্টর? খুব জ্বলছে। ডাক্তার বলল, এখন একটু কষ্ট করে সহ্য করে নিন, একটু পরে ঠিক হয়ে যাবে। কিন্তু বললে কি আর সহ্য করা যায়? মিথিও এবার তার ভাইয়ের মতো কান্না আরম্ভ করে। নৈরিত বাইরে আর ওয়েট করতে পারল না। মিথির কান্নার শব্দগুলো বুকে গিয়ে বিচ্ছে তার। সে হুট করেই কেবিনে ঢুকে পড়ে। প্রথমেই মিথির উন্মুক্ত উদর দেখে ইতস্তত বোধ করলেও পরক্ষণেই মিথির মুখ দেখে সে ডক্টরকে বলে উঠল, ডক্টর কি হয়েছে? সামান্য ড্রেসিংয়ে পেশেন্ট এইভাবে কাঁদছে কেন? নৈরিতের কণ্ঠস্বর পেতেই মিথি ফট করে চোখ মেরে তাকায়। কিছুক্ষণের জন্য ব্যথা ভুলে তার মনে পড়ে তার কামিজের কথা, যেটা উপরে উঠানো আর যার ফলে তার সমস্ত পেট দৃশ্যমান। সঙ্গে সঙ্গে একটানে কামিজ নামিয়ে ফেলে সে। ডক্টর তখন ভ্রুকুচকে মিথির দিকে তাকিয়ে বলল, কি হলো, ড্রেসিং করবেন না? মিথি কিছু জবাব না দিলেও নৈরিত বুঝলো মিথি যে তাকে দেখে আনকমফোর্টেবল ফিল করছে। তাই সে আর কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে গেল। নৈরিত যাওয়ার সঙ্গে সঙ্গেই মিথি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে কামিজটা আবার উপরে তুলল। তারপর বলল, নিন ড্রেসিং করুন। পরেরবার মিথি ব্যথা পেলেও আর কান্নাকাটি করল না। দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল সবটা। ড্রেসিং কমপ্লিট। মিথিকে নিয়ে আস্তে আস্তে নেহা বেরিয়ে এলো। নৈরি তার কাছে গিয়ে বলল, ঠিক আছো? মিথি মাথা নাড়ল। নৈরিত বলল, ঠিক আছে, চলো তবে তোমাকে বাসায় পৌঁছে দেই। মিথিকে নিয়ে নৈরিত আর নেহা তার বাড়িতে গেল। মাহি আর মিথি দুজনেই শরীরে দুর্বল হয়ে পড়েছে। মাহি ইফি ঘুম। মিথিও ধীরে ধীরে নিজের রুমে গেল। আমিরা বেগম মিথির হাত মুখ মুছিয়ে দিলেন। তারপর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে কপাল ছোট্ট একটা চুমু খেয়ে বললেন, কিছুক্ষণ রেস্ট নে, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। মিথি বাধ্য মেয়ের মতো বিছানায় শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে রাজ্যের ঘুম এসে হানা দিল তার চোখে। আতাউর সাহেব বললেন, তা বাবা, কথা হয়েছে তোমার বাবা মার সঙ্গে? নৈরিত বিরস মুখে বলল, মা আগে থেকেই জানে, আর যেহেতু বিয়েতে একজন গার্জিয়ানের প্রয়োজন, সেহেতু আমার মনে হয় আমার মাই আমার গার্জিয়ান হিসেবে যথেষ্ট। কিন্তু আমি কোনোভাবেই ওই বাবা নামক সিল মারা পুরুষটাকে আমি এই ব্যাপারে ইনভলভ করতে চাই না। আতাউর সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, ঠিক আছে, তবে তোমার মাকে নিয়ে আমাদের বাড়িতে এসো, আর তোমার মায়ের সঙ্গে আমরা কথা বলবো। শুভ কাজ যত দ্রুত সম্পূর্ণ করা যায় ততই ভালো। নৈরি তৃপ্তি নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে আঙ্কেল, এখন তাহলে আমরা আসি। নেহা নৈরিত মিথির বাসা থেকে বেরিয়ে পড়ল। নেহার খুশি দেখে কে, সে তো আগে থেকেই সব কিছু জানে, কিন্তু ভাই না করতে মিথিকে কিচ্ছু বলেনি সে। মিথির জন্য একটা বিগ সারপ্রাইজ থাকবে। মিথি যখন শুনবে ভাইয়ের সাথে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তখন সে কি খুশিটাই না হবে। নেহার তো ভাবতেই আনন্দ লাগছে। সে অস্থির হয়ে নৈরিতকে বলল, ভাই সবই তো ঠিক আছে, তবে তুই ওকে প্রপোজ করবি কবে বল তো? একেবারে বিয়ের পর? নৈরিত বাঁকা হেসে পড়ল। সময় হোক তারপর। নেহা ভেঙচি কেটে বলল, তোমার সময় হতে হতে তুমি বুড়োই হয়ে যাবা। নৈরিত হেসে বলল, সমস্যা নেই, তখন না হয় বুড়ি বুড়োর প্রেম দেখবি। আমিরা বেগম সকাল থেকে বেজার হয়ে বসে আছেন। বাড়ির সকলের সাথে সাথে মিথি ব্যাপারটা খেয়াল করলো। কিছু একটা নিয়ে তার মারও মন খারাপ, কিন্তু সেটা কি এটাই কেউ বুঝতে পারছে না। আর আমিরা বেগমও কিছু বলছেন না। দুপুরে রান্না চলছে। মিথি রান্নাঘরে দরজার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে মাকে খেয়াল করছে, কিছু জিজ্ঞেস করতে গিয়েও করছে না। মা যদি আবার রেগে যায়। আমিরা বেগম ভাতের মার গলালেন, একটা চুলায় ডাল আর অন্যটাতে তরকারি বসালেন। মিথি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ভীষণ বিরক্ত হয়ে আমিরা বেগম আর মেয়ের দিকে তাকালেন। ক্ষিপ্ত কণ্ঠে বললেন, কি হয়েছে তোর? এখানে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? মিথি শুকনো ঠোঁটে হাসল, বলল, মা একটা কথা জিজ্ঞেস করব। আমিরা বেগমে তেল চকচকে কপালের উপর সামান্তরাল ভাঁজ পড়ল। সেই ভাঁজটাকে আরো গভীর করে তিনি বললেন, কি কথা? মিথি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ছোট্ট একটা ঢোক গিলে বলল, মা তোমার কি হয়েছে? সকাল থেকে এমন মনমরা হয়ে আছো কেন? কোনো সমস্যা?
আমিরা বেগম তিক্ত সুরে বললেন। না, কোনো সমস্যা না, আর আমি ঠিক আছি, তুই তোর রুমে যা। মিঠি সহজে মেনে নিতে পারলেন না। সে তার মায়ের কাছে এসে দাঁড়ালো, ঠোঁট উল্টে বাচ্চাদের মতো বলল। বলো না মা, কি হয়েছে? আমিরা বেগম কাট কাট গলায় জবাব দিলেন। বললাম তো কিছু হয়নি, যা তো এখান থেকে, একদম আমাকে বিরক্ত করবি না। মিঠি জায়গা থেকে নড়ল না, উল্টে মাকে জড়িয়ে ধরল, মায়ের ঘাড়ে থুতনিতে ঠেকিয়ে বলল। না বলে এক পাও নড়বো না। আগে বলো কি হয়েছে তোমার? বাবাও সকালে জিজ্ঞেস করেছিল, কিন্তু তুমি বাবার কথাও ইগনোর করেছো। এখন আমাকে বলতেই হবে, না বলা পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। আমিরা বেগম চোখ বুজে জোরে একটা নিঃশ্বাস নিলেন, বললেন। আজ সকালে নরিতের মার সাথে আমার কথা হয়েছিল। মিঠি কিছুটা অবাক হয়ে মার দিকে ঘুরে তাকালো, বলল। কি কথা? আমিরা বেগম তাচ্ছিল্যের সুরে হাসলেন, তারপর বলল। এতদিন ও পাগল ছিল তোকে নাকি তার ছেলের বউ বানাবে, কিন্তু আজ ফোন দিয়ে বলছে ও নাকি রাধিকে এখনই বিয়ে দিবে না, ওকে নাকি দেশের বাইরে পাঠাবে। আমি জানি ও এখন কেন এসব বলছে, তোর অপারেশনের কথা শুনিয়ে ও পিছিয়ে যায়। এখন তো আর সরাসরি বলতে পারছে না, তাই হয়তো বাহানা দিচ্ছে। আমিরা বেগম ঠোঁট গুঁজ করলেন, চোখে মুখে বিষণ্ণতার। মিঠি হাসলো, বলল। কষ্ট পাচ্ছ কেন? এটা তো হওয়ারই ছিল, শুধু আন্টি কেন, ইনফ্যাক্ট এখন কোনো মানুষই আমার মতো অসুস্থ মেয়েকে তার বাড়ির বউ বানাতে চাইবে না। কে যেচে পড়ে একটা অসুস্থ মেয়ের দায়ভার নিতে চাইবে বলো তো? আর তুমি তো জানোই রাদিত স্যারকে আমিও মেনে নিতে পারছিলাম না। এখন যখন ওদের তরফ থেকেই না হয়েছে, তখন তো ভালোই হয়েছে। আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি আমি। আমিরা বেগম মেয়ের মাথায় হাত রেখে বললেন। বিয়ে হবে তোর, নরিতকে তোকে বিয়ে করবে। মিঠি হাসে, বলে। উনি তো আমাকে আগেই পছন্দ করতেন না, এখন আবার আমি অসুস্থ, আমাকে বিয়ে করা মানে তো মাথায় ইয়া বড় এক বোঝা তুলে নেয়া। কোনো দরকার আছে বলো অযথা এক বোঝা নিয়ে সারা জীবন পার করা? আমিরা বেগম মুচকি হাসলেন। এখনই কিছু তিনি মিঠিকে বলবেন না, তাই তিনি প্রসঙ্গ পাল্টে বললেন। সকালে ওষুধ খেয়েছিস? খেয়েছি। ঠিক আছে, তাহলে এখন গিয়ে গোসলটা সেরে নে। আচ্ছা ঠিক আছে। দুপুরের তিক্ত রোদ সবেই তার উত্তাপের পার চুকিয়েছে। ধীরে ধীরে হলুদ রোদ কমলা রোদের দিকে ধাবিত হচ্ছে। চারিদিকে এখন ভ্যাপসা গরম, তার সাথে উষ্ণ বাতাস। মিঠি ঘুমাচ্ছে, ঘুমের মাঝে হয়তো কিছু স্বপ্নও দেখছে। বারবার অযথায় ভ্রু কুচকাচ্ছে। বালিশের নিচে পড়ে থাকা যন্ত্রটা হঠাৎ তার ঘুমের ব্যাঘাত ঘটায়। মুঠো ফোনটা ভো ভো করে বাজতে থাকে। মিঠির মাথাটাও সাঁতে সাঁতে ভোঁ ভোঁ করতে থাকে। মেজাজ বিগড়ে যায় তার। কোন ভিন গ্রহের প্রাণীটা এ সময় তাকে কল দিচ্ছে কে জানে। বিরক্ত আর রাগে উঠে বসলো মিঠি। ফোনটা বালিশের নিচ থেকে বের করে দেখলো সেই ভিন গ্রহের প্রাণীটা আর কেউ না, তার প্রাণপ্রিয় বান্ধবী নেহা। মিঠি প্রচণ্ড রাগ নিয়ে কলটা রিসিভ করে। কিছু বলার আগেই নেহার অস্থির কণ্ঠখানা শুনতে পায়। দোস্ত, জানিস কি হয়েছে? মিঠি দাঁতে দাঁত চেপে বলল। না বললে জানবো কিভাবে? ভাইয়ের তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে। মিঠি যেন আকাশ থেকে পড়ল। সে চেঁচিয়ে উঠে বলল। কি? নেহার ঠোঁট চেপে হাসে, কণ্ঠস্বর সিরিয়াস করে বলে। ভাইয়ের অফিসের এক কলিগের সাথে ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। মিঠি কেঁদে ফেলে। প্রচণ্ড কান্না পায় তার, বুক ফেটে যাচ্ছে। কোনোভাবেই এই কথাটা মেনে নিতে পারছে না সে ফুঁপিয়ে উঠে বলে। কি বলছিস তুই? এইভাবে কিভাবে নৈরিতের বিয়ে ঠিক হয়ে যেতে পারে? তুই কি আমার সাথে মজা করছিস? নেহা মেকি কান্নার সুরে বলল। না রে দোস্ত, আমি সিরিয়াস। মিঠি কিছুক্ষণের জন্য থ মেরে বসে রইল। বুকের ভেতরকার তীব্র ব্যথায় কুঁকড়ে উঠছে সে। নেহা বুঝলো এবার বেশি বেশি হয়ে যাচ্ছে, তাই সে মৃদু সুরে বলল। দোস্ত, তুই কি কাঁদছিস? মিঠির কানে হয়তো কথাটা পৌঁছায়নি। নেহা মিঠির কোনো উত্তর না পেয়ে বলল। আরে বান্ধবী, তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? আমি তো তোর সাথে মজা করেছি। মিঠি কানে কথাটা পৌঁছাতেই সে রাগে চেঁচিয়ে উঠল। কুত্তি, তোকে আমি খুন করব, জানে মেরে ফেলবো, একবার খালি পাই তোকে। রাগে ফুঁসফুঁস করতে থাকা মিহি। নেহা দাঁত কেলিয়ে হেসে বলে। তোমার হাতে খুন হতেও আমি রাজি মেরি ভাবি যান। আর শোনো, তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। জলদি জলদি রেডি হও সেই সারপ্রাইজের জন্য। এখন রাখছি, টাটা। কল কেটে দিল নেহা। মিঠি তো সব কিছু মাথার উপর দিয়ে গেছে। নেহা কোন সারপ্রাইজের কথা বলছে? এই মেয়ের মাথায় কি জ্বলছে কে জানে।
মিঠি বুঝে উঠতে পারে না, তবে মন হালকা হয় তার। আর যাই হোক, নৈরিতের বিয়ের কথা তো মিথ্যে, এটাতেই শান্তি। পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখলেন তার মা খুব ব্যস্ত। তাকে কিছু রান্না তোড়জোড় করছেন তিনি, কিন্তু কেন? মিথি রান্নাঘরের সামনে গিয়ে মাকে জিজ্ঞেস করেন, মা, আজ কি কোনো মেহমান আসবে? হঠাৎ এত রান্না বান্না? আমিরা বেগম মুচকি হেসে বললেন, হ্যাঁ, আজ কিছু স্পেশাল মানুষজন আসবেন। মিথি অবাক হয়ে বলল, স্পেশাল মানুষ কারা? সেটা তো সময় হলে দেখতেই পাবি। এখন শুন তো মা, টেবিলে খাবার দেওয়া আছে, আগে গিয়ে খেয়ে নে, তারপর গিয়ে গোসল করবি, আর তারপর আমি আমার মাটাকে সুন্দর করে সাজিয়ে দেব। মিথি আরও এক দফা অবাক হলো, কৌতূহল নিয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।